আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সিজিএ যে জুনিয়র অডিটর অর্থাৎ সিজিএ এর জুনিয়র অডিটর পোস্টে অলরেডি সার্কুলার চলে এসেছে এবং এই সার্কুলারে আবেদনের মানে অর্থাৎ সার্কুলারে আবেদন শুরু হচ্ছে আগামী ৬ই আগস্ট থেকে এবং চলবে হচ্ছে ২৭শে আগস্ট পর্যন্ত। ঠিক আছে? এখন এই জুনিয়র অডিটর পোস্ট হচ্ছে ১৬ গ্রেডের এবং এই যে পোস্টটা এই পোস্টের সংখ্যা হচ্ছে ৯২ টা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এই সার্কুলারটা কিন্তু রিসার্কুলার এবং এর পূর্বের সার্কুলার ছিল হচ্ছে সেই একেবারে আপনার ২০২১ সালে। তার মানে ৫ বছর পর এই সার্কুলারটা আবারও এসেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পদ, এই জুনিয়র অডিটর পদ, এই জুনিয়র অডিটর পদের চাকরিটা কেমন আসলে? কতটুকু আপনার মানে স্বাচ্ছন্দ্যের চাকরি? আপনার চাকরির সুযোগ সুবিধা কি? প্রমোশন সিস্টেম কি? এইগুলার বিষয়ে মূলত আজকে আমার কথা বলতে আসা। আমি অডিটর নিয়েও কথা বলেছি। প্রায় মানে অনেকগুলা চাকরির বিষয়ে এভাবে আমি বলেছি কোন চাকরি কি প্রমোশন সিস্টেম, চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে। তাই আপনারা সেখান থেকে আপনাদের ভালো লেগেছে বলে আপনারা আমাকে অনুরোধ করেছেন এই জুনিয়র অডিটর পদটা নিয়েও কথা বলতে। দেখুন, বাংলাদেশের যতগুলা ১৬ গ্রেডের যতগুলা পদ আছে, যতগুলা চাকরি আছে, সরকারি বলেন, বেসরকারি বলেন, বিশ্বাস করেন এই যে জুনিয়র অডিটর চাকরিটা, এই চাকরিটা হচ্ছে ১৬ গ্রেডের ভিতরে বেস্ট। এর সাথে আপনি সারা বাংলাদেশের আর কোনো চাকরিকে তুলনা করতে পারবেন না। কোনো চাকরিকে। অর্থাৎ ইন্টার পাস চেয়েছে। ইন্টার পাসে এই ১৬ গ্রেডে জুনিয়র অডিটর যে পোস্ট, এই পোস্টের মানে তুলনা শুধুমাত্র এই পোস্ট নিজেই। কারণ এটা বাংলাদেশের একটা রয়্যাল চাকরি। সো এর সাথে অন্য কোনো কিছু তুলনা করা চলবে না। এখানে কিন্তু আপনার মানে যখন পরীক্ষাটা হবে তখন কিন্তু টাইপিং যে স্পিড অর্থাৎ আপনি কতটুকু দ্রুত লিখতে পারবেন, কম্পিউটারে টাইপ করতে পারবেন এটা কিন্তু টেস্ট হবে। অর্থাৎ কম্পিউটার টেস্ট কিন্তু এটা কিন্তু হবে। সার্কুলারে লেখাও আছে আপনারা একটু খেয়াল করে দেখেন। সো এই জায়গাটায় আপনারা অবশ্যই মানে দক্ষতা অর্জন করার চেষ্টা করুন। যদি কেউ মনে করেন যে এখন দক্ষতা নেই, তবে পরীক্ষার আগে অর্জন করতে পারবো, তো সেইভাবে আপনারা আবেদন করলেও কোনো সমস্যা নেই। এখনই যে এইগুলা আবেদনের জন্য যে এইগুলা দেখাতে হবে এমন কোনো কথা নাই। বুঝতে পেরেছেন? তো এখন চলে যাই আমার কাজে। খেয়াল করেন। আমরা একটু এই চাকরির আগে দেখি হচ্ছে কাজগুলা কি। এরপরে চলে যাব হচ্ছে আপনার প্রমোশন, এরপরে সুযোগ সুবিধা বা অসুবিধা এগুলা সম্পর্কে। খেয়াল করেন। দেখুন এই জুনিয়র অডিটররা মূলত আইবাস অর্থাৎ ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম যেটা আছে অর্থাৎ আমাদের যেখানে বেতন হয় যেটার মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের সাথেই হচ্ছে বা সফটওয়্যারের সাথেই হচ্ছে তাদের সকল কাজ। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই জুনিয়র অডিটরের কাজই মূলত ওই ওয়েবসাইট কেন্দ্রিক বা ওই সফটওয়্যার কেন্দ্রিক। এখন কি কাজ রেগুলার করতে হতে পারে তাকে? একটু খেয়াল করেন। তা হচ্ছে বিল স্ক্রুটিনি বা স্ক্রুটিনি ও ডাটা এন্ট্রি অর্থাৎ আপনার স্ক্রুটিনির যত কাজ আছে বিলের এবং ডাটা এন্ট্রির যত কাজ আছে বা ডেটা এন্ট্রির যত কাজ আছে এইগুলা আপনার করতে হবে। তার মানে প্রতিদিন মানে বিভিন্ন অফিসের যদি বেতন থেকে শুরু করে বিভিন্ন অফিসে বিভিন্ন যেসব নোটিফিকেশনগুলো আসে আইবাসে সেগুলোকে স্ক্রুটিং করে ঠিকঠাক রেখে দিয়ে বাকিগুলোকে মানে ক্যানসেল করে দেওয়া বা ফরওয়ার্ড করে দিয়ে বাকিগুলোকে ক্যানসেল করে দেওয়া এগুলো কাজ আপনার করতে হবে। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি আপনার একটু খেয়াল করেন আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা কেমন। তার মানে ধরেন সরকারি বিভিন্ন দপ্তর যেমন ধরেন স্কুল, হাসপাতাল, পুলিশ বা এলজিইডি এদের যে বেতনগুলা বা যেকোনো কিছু সরকারি যে দপ্তরই আছে না কেন তার বেতন বিল পরীক্ষা-নিরীক্ষা করা, বিলে ভ্যাট বা ট্যাক্স এগুলো সঠিকভাবে কাটা হয়েছে কিনা সেগুলো ভালো করে দেখা যায় ওই সফটওয়্যারে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং এর প্রমাণক হিসাবে এর যে কপিগুলা সেগুলার অর্থাৎ আপনার হার্ড কপিগুলা এগুলা আপনার সংগ্রহ করে অফিসের জন্য সংরক্ষণ করার দায়িত্ব আপনার। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে জুনিয়র অডিটরের ১ম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে টোকেন রেজিস্টার ও ভাউচার ম্যানেজমেন্ট। তার মানে আপনার দেখবেন যে শুধুমাত্র যে আইবাসেই বিল করে সবাই তা তো না। অনেক অধিদপ্তর বা অনেক প্রতিষ্ঠান আছে সরকারি হওয়া সত্ত্বেও বা বিশেষ করে আপনার যারা আপনার একটু নিচে গ্রেডে চাকরি করেন তাদের বিল কিন্তু আইবাসে সরাসরি হয় না। তাদের বিল কিন্তু আপনার ওই টোকেনের মাধ্যমে হয় বা অন্যান্য সিস্টেমেও হয়। আছে কিন্তু এরকম কিছু পদ। তো এদের এই কাজগুলো তদারকি আপনাকেই করতে হবে। ঠিক আছে? আচ্ছা। এর পাশাপাশি পেনশনের যে কেস আছে সেই কেসের প্রসেসিংটা অর্থাৎ যারা পেনশনধারী আছেন তাদের পেনশনের অবস্থা কি কোথায় কি এগুলার প্রসেসিংটা আপনাকে মনিটরিং করতে হবে। এর পাশাপাশি লাইফ সার্ভিস সাপোর্ট যেমন ধরেন কোনো কারণে যদি সার্ভিস বুক নিয়ে সরকারি কোনো কর্মচারী বা কর্মকর্তা বা তাদের যে বেতন ভাতা এইসব নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তখন আপনার অফিসে যদি আসে তখন কিন্তু অডিটরের কাছে তারা সরাসরি যেতে পারবে না, যাবে কিন্তু আপনার কাছে।
আপনি সেগুলো শুনবেন, আপনি আপনার জায়গা থেকে সকল সমাধান দিবেন। যদি আপনার কাছ থেকে সমাধান তারা না পায় তবে তারা অডিটরের কাছে যাবে। আদারওয়াইজ আপনার কাছেই তারা থাকবে। বুঝতে পেরেছেন? তার মানে কাজগুলা কিন্তু অনেকটাই বলতে পারেন যে সিস্টেমেটিক্যাল কাজ বা অ্যানালিটিক্যাল কাজ বা টেকনিক্যাল কাজ, এই কারিগরি কাজগুলোই হচ্ছে অডিটরের কাজ। বুঝতে পেরেছেন? অর্থাৎ কম্পিউটারের সামনে বসে এগুলো করা, আবার হাতেও এগুলা করা। ঠিক আছে? এই গেল। আর এইটা কেন রয়্যাল চাকরি সেটা আমি আমার অডিটর পোস্টের যখন আমি মানে পোস্ট নিয়ে যখন কথা বলেছিলাম সেখানে বলেছিলাম। কারণ এই যে হিসাব মহানিয়ন্ত্রকের যে কার্যালয় বা সিজিএ, এই অফিসে যারা চাকরি করেন তাদের হাতে কিন্তু সারা বাংলাদেশের সব অধিদপ্তরের সবকিছুর কিন্তু বেতন ভাতা আটকা থাকে। সো কোনো কারণে যদি তারা মানে কোনো কারণে যদি তারা ঢিলামি করে তখন কিন্তু এই বেতন ভাতা আটকে যায়, বা ধরেন এই জুনিয়র অডিটরদের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাহলে কিন্তু এই বেতন ভাতা আটকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি একটু দেখেন আপনার যে কর্মপরিবেশ, এটা কিন্তু আপনি এসি রুমের মধ্যে বসে আপনি একেবারে আপনার সবকিছু করতে পারবেন। এখানে কোনো সমস্যা নেই। আপনার জন্য একটা ডেস্ক থাকবে। আপনি ওই ডেস্কে বসেই সবকিছু করতে পারবেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে যে কিভাবে এই চাকরির প্রমোশনটা হয়। একটু খেয়াল করেন। আর আপনারা বেতন ভাতা সম্পর্কে তো জানেন যে ১৬ গ্রেডের কি বেতন ভাতা হবে, ৮ম পে স্কেলে কি আছে বা ৯ম পে স্কেলে কি আছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। এখন একটু খেয়াল করেন প্রমোশনটা কিভাবে হবে। আপনাদের যে প্রমোশন সিস্টেম সেটা খুব স্মুথ, কোনো সমস্যা নাই। এইখানে আপনি জুনিয়র অডিটর থেকে অর্থাৎ ১৬ গ্রেড থেকে আপনি চলে যেতে পারবেন একেবারে অডিটরে। তার মানে আপনার অডিটরের যে গ্রেড বর্তমানে যদি ভুল না বলি হয়তো আপনার ১৩ গ্রেড বা ১১ গ্রেড এরকম একটা কিছুতে আছে হয়তো। আমার খেয়াল নাই। তো যেটাই হোক আপনারা এখান থেকে জুনিয়র অডিটর থেকে পরবর্তী প্রমোশনটাই হচ্ছে আপনাদের অডিটর প্রমোশন। তবে এখানে কিন্তু প্রমোশন পেতে সময় লাগবে। কারণ প্লাস যোগ্যতারও লাগবে। কারণ আপনি যাচ্ছেন হচ্ছে ইন্টার পাশে। অডিটরের পোস্ট কিন্তু হচ্ছে অনার্স পাশে। তো সেক্ষেত্রে যাদের অনার্স পাস আসে মানে অনার্সটা যাদের পাস আছে আরকি, তারা কিন্তু এখানে কোয়ালিফাই করবে সবার আগে। এবং এখানে কিন্তু বিভাগীয় পরীক্ষাও দিতে হয় এইসব প্রমোশনের জন্য। অর্থাৎ ৪ থেকে ৫ বছর না হলে আপনি প্রমোশন পাচ্ছেন না। ঠিক আছে? তো এরপরে অডিটর হওয়ার পরে আপনি সেখান থেকে চলে যাবেন হচ্ছে এসএএস সুপারিনটেনডেন্ট বা এএও। এই যে পদ আছে এই পদে আপনি চলে যেতে পারবেন। এর পাশাপাশি আপনি এরপরে প্রমোশন হিসেবে আপনি ডেপুটি কন্ট্রোলার বা সিএও এটাও আপনি হতে পারবেন। বুঝতে পেরেছেন? তবে এই পদগুলা কিন্তু অনেক বেশি মানে পড়াশোনার একাডেমিক যোগ্যতা এখানে অনেক বেশি লাগে। সো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একাডেমিক যোগ্যতা থাকতে হবে। যদি আপনি ইন্টার পাস হয়ে থাকেন তাহলে এই পদগুলা পর্যন্ত যাওয়াটা হয়তো আপনি গেলেও যেতে পারবেন, তবে অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে। আর যাদের এরকম যোগ্যতা আছে একাডেমিক তারা অনেক দ্রুতই চলে যেতে পারবে। বুঝতে পেরেছেন? এটাই বাস্তবতা। তো এবার আসেন হচ্ছে যে প্রমোশনের যে মূল চাবিকাঠি সেটা আসলে কি? এটা আপনাদের জানতে হবে। আমি একটু আগে বলেছিলাম। তা হচ্ছে এই যে এসএএস এক্সাম, এই জুনিয়র অডিটর থেকে যখন আপনি মানে অডিটর পদে যাবেন, তখন কিন্তু আপনার এই এসএএস এক্সামটা দিতে হতে পারে এবং এই বিভাগীয় পরীক্ষার মাধ্যমে যদি আপনি টিকতে পারেন, তবেই আপনার যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এর পাশাপাশি আরও অনেকগুলো বিভাগীয় পরীক্ষা আছে, যে বিভাগীয় পরীক্ষাগুলো আপনি দিতে পারলে আপনি গেজেটেড অফিসার হয়ে যেতে পারবেন। বিশেষ করে পরীক্ষাটা হচ্ছে এসএএস পরীক্ষা। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে সিজিএ অফিসের একটা মানে প্রমোশনের সবচেয়ে বড় পরীক্ষা। ওকে? এবার আসেন হচ্ছে আপনার পোস্টিং ও বদলি সুবিধা। এটা যদিও আলোচনার বিষয় ছিল না, তারপর আমি একটু কথা বলে রাখি। এটা আপনাদের জানা দরকার। তা হচ্ছে সাধারণত উপজেলা যে হিসাবরক্ষণ অফিস অর্থাৎ ইউএও এইসব অফিস প্লাস জেলা হিসাবরক্ষণ অফিস অর্থাৎ ডিএও প্লাস বিভাগীয় যে অফিস অর্থাৎ সিএএফও, এই যে অফিসগুলা এবং ঢাকা, এইসব জায়গাতেই মূলত পোস্টিং হয়ে থাকে। তার মানে আপনার নিজ উপজেলাতে কিন্তু আপনার পোস্টিং হওয়ার সম্ভাবনা আছে যদি আপনি ঠিকঠাকভাবে মেধা তালিকায় আপনার নাম যদি উপরে থেকে থাকে। এর পাশাপাশি আপনার মানে যদি আপনার নিজ উপজেলায় নাও দেয়, তাহলে আপনার জেলার যেকোনো উপজেলাতে দিয়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বুঝতে পেরেছেন? সো এটা কিন্তু উপজেলা ভিত্তিক চাকরি। ওকে? কিন্তু মেধা তালিকা কিন্তু হবে হচ্ছে জেলা পর্যায়ে পরীক্ষা যখন দিবেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে সুবিধা এবং অসুবিধা। একটু খেয়াল করেন, সামাজিক সুবিধায় যদি যায় তাহলে সামাজিক অনেক মর্যাদার চাকরি এটা। এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি একটু আগে বলেছি। তার মানে আপনি যখন এখানে চাকরি করতেছেন, জেলার যত ধরনের যত অফিসার থেকে শুরু করে যারা আছেন সবাই কিন্তু আপনার কাছে আসবেন এবং এসে কিন্তু আপনার সাথে কথা বলবেন এবং আপনার সাথে সবার পরিচয় থাকবে। আপনি যদি সৎভাবে সুন্দরভাবে চাকরিটা করতে চান, করতে পারেন, তাহলে তাদের সাথে আপনার ভালো একটা সম্পর্ক তৈরি হবে। অর্থাৎ সামাজিক মর্যাদার দিক থেকে এই চাকরির এই ১৬ গ্রেডের এই চাকরির চেয়ে বা ইন্টার পাশে এই চাকরির চেয়ে আর কোনো ভালো চাকরি আমি দেখি না। ওকে?
এবার আসেন হচ্ছে স্থায়িত্ব ও রুটিন লাইফ, যেহেতু এটা একেবারে স্থায়ী চাকরি, মানে সরকারি স্থায়ী রাজস্ব চাকরি, তো সেক্ষেত্রে আপনি একটা ভালো রুটিন লাইফের মধ্যে থাকতে পারবেন এবং আপনার উঠা বসা যেহেতু সবার ভালো ভালো মানুষের সাথে থাকবে, বড় বড় উপরের পর্যায়ে থাকবে, সেক্ষেত্রে তাদের সাথে মিলেমিশেও আপনার সময়টা খুব ভালোই কাটবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবং একটা সম্মানজনক সময় কাটবে। এর পাশাপাশি পেনশন সফটওয়্যার ও আধুনিকায়ন সিস্টেমে আপনি এই যে আইবাস যে কাজ আছে, এই কাজগুলো যেহেতু আপনি করতেছেন, সেক্ষেত্রে আপনার আহামরি কোনো জটিলতা ফেস করতে হবে না। অর্থাৎ আপনি চাকরিতে একেবারে টেনশন ফ্রি চাকরি করতে পারবেন। কারণ সফটওয়্যারে যা আছে আপনি শুধু কোনো তথ্য আপডেট করবেন, কোনো তথ্য দিবেন বা কোনো তথ্য যাচাই বাছাই করবেন, এতটুকুই। আহামরি কোনো কঠিন কাজ না, একেবারে রিল্যাক্সের চাকরি। ওকে, এখন আসেন অসুবিধাতে। আমি আগেও বলেছি, আজকেও বলি, দ্যার ইজ নো আনমিক্সড ব্লেজিং ইন দিস ওয়ার্ল্ড। বুঝতে পেরেছেন? তার মানে আপনি পৃথিবীতে শুধু সুবিধা এমন কোনো কিছু নাই, অসুবিধাও আছে। এখন এই অসুবিধার ভিতরে কোনগুলো আছে খেয়াল করেন। অর্থাৎ দেখবেন যে ২১ তারিখ থেকে বিশেষ করে পিক টাইম বা পিক আওয়ার বা পিক টাইম বলতে পারেন বা পিক ডেট, এই যে ডেটগুলো থাকে, এই ডেটগুলাতে আপনাকে থাকতেই হবে অফিসে বাধ্যতামূলক এবং প্রায় সবসময়। তার মানে ২১ তারিখ থেকে একেবারে ১ তারিখ পর্যন্ত এই যে ডেট, এই যে ১০-১২ দিন বা ১০ দিন যেটাই ধরেন, এই কয়দিনে কিন্তু বেতন ভাতা সাবমিট হয়। এই সময়ে কিন্তু আপনার থাকা অতি জরুরি। অর্থাৎ আপনাকে থাকতেই হচ্ছে। তার মানে এই সময়টা আপনার অনেক কষ্টে যাবে। বুঝতে পেরেছেন? এটা একটা সমস্যা। কারণ অনেক সময় দেখা যায় শারীরিক অসুস্থতা থাকতে পারে। কিন্তু কারোর বেতন আটকে যাচ্ছে আপনার কারণে, আপনার মানে সাইন হচ্ছে না বা আপনার দ্বারা ওই ক্লিকটা হচ্ছে না সফটওয়্যারে। তারপরে তো বেতন সাবমিট হবে বা যাবে ইএফটি হবে। এই জিনিসগুলো আপনার দায়বদ্ধতার মধ্যে থাকে। তো এটা একটা মানসিক প্রেশার। বুঝতে পেরেছেন? এর পাশাপাশি আর্থিক দায়বদ্ধতা ও ঝুঁকি। কোনো কারণে যদি কোথাও কোনো গরমিল হয় হিসাব নিকাশে, তাহলে কিন্তু এই আর্থিক দায়বদ্ধতা প্লাস ঝুঁকির দায়িত্ব কিন্তু আপনার প্লাস অডিটর সাহেবের। অর্থাৎ এটা কিন্তু উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা হিসাবরক্ষণ অফিসার পর্যন্ত যাবে না। আপনার এবং যিনি অডিটর আছেন, আপনাদের ২ জনের মধ্যেই কিন্তু এই ঝামেলাটা, মানে উপর থেকে প্রেশারটা আসতে থাকবে আপনাদের উপরে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু স্বাভাবিক। এটা কিন্তু মেনে নিয়ে কাজ করতে হবে। আর হচ্ছে সীমিত স্কেল। দেখুন, আপনি ১৬ গ্রেডে প্রায় বলতে পারেন যে প্রায় ৫ থেকে ৭ বছর বা ধরেন আপনি সর্বনিম্ন ৫ বছর। এই পর্যন্ত আপনাকে চাকরি করতেই হবে ওই ১৬ গ্রেডেই। ঠিক আছে? এরপরে যদি আপনি বিভাগীয় পরীক্ষা পাস করতে পারেন, সকল যোগ্যতা থেকে আপনার থেকে থাকে, তাহলে প্রমোশন আরো উপরের দিকে হবে। আর স্কেলগুলোতে মানে আপনার মানে কি বলে? ইনক্রিমেন্ট আপনি পাবেন সেটা ঠিক আছে। কিন্তু ১৬ গ্রেডের থেকে ইনক্রিমেন্ট পেয়ে এমন কি বা আসে? তাই না? তাই এই ধরনের একটা সীমিত বেতন, এই বেতনের মাঝখানে আপনাকে আপনার জীবন চালাতে হবে। এই একটা সবচেয়ে বড় সমস্যা। ওকে? এরকম হাজারো সমস্যা আছে। ঠিক আছে? বললে অনেক কিছুই বলা যায়। প্রত্যেকটা সরকারি চাকরিতে সুবিধা-অসুবিধা সবই থাকে। তবে যারা এই জুনিয়র অডিটর পরীক্ষায় টিকতে চাচ্ছেন, আমি বলি আপনাদেরকে, যদি এখানে টিকতে পারেন, চেষ্টা করেন বড় কোনো গ্রেডের পরীক্ষা দেওয়া। এখানে টিকলে আর কোনো টেনশন নাই, এখানেই থেকে যেতে পারবেন। অর্থাৎ বড় কোনো গ্রেড বলতে তখন আপনার অন্যান্য গ্রেড দেখেন। এর নিচে মানে এই গ্রেডে বা এর থেকে ২ গ্রেড উপরে এরকম চাকরির পরীক্ষা আর কোনো দেয়ারই প্রয়োজন নাই। কারণ এখানে টিকতে পারলে আপনি ইজিলি আপনার লাইফ সেটেল, আপনার একটা সম্মানজনক চাকরি, আপনি স্মুথলি চলে যেতে পারবেন আরো উপরে। ঠিক আছে? আর এরপরে যদি কেউ চান সেটা আলাদা কথা। বাট আমার জায়গা থেকে আমি বললাম যে ইন্টার পাশে সারা বাংলাদেশের ভিতরে এই চাকরির মতন এত ভালো চাকরি আর নাই। এই একটাই আছে, আর কিচ্ছু না। আর যদি কেউ কিছু বলে থাকে সেটা তার ধারণা থেকে সে বলেছে। বাট আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটাকে বলব, দিস ইজ দ্য নাম্বার 1 মানে গভর্নমেন্ট জব ইন দ্য বাউন্ড অফ 16 গ্রেড। আপনি যদি 16 গ্রেডের ভিতরে যান, এটাই সবচেয়ে বাংলাদেশের ১ নম্বর চাকরি। ওকে? ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। এই আরকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।